গল্পের নাম এক তীরে দুই নিশানা। লেখিতেক শিরিন পিয়াদা। পর্ব ৫। সামনের গাড়ি থেকে ৩ জন ছেলে নেমে আসে। নির্জন ও নিশান পিছনে ফিরে দেখে নেয় একবার। তিন্নি, রামশা, মেহের সবাই ঠিক আছে কি না। তারপর নিশান যেই না গাড়ি থেকে নামতে যাবে, ঠিক তখনই নির্জন নিশানের হাত ধরে নিষেধ করে দেয়। এর কারণ অবশ্য নিশানের মাথা গরম হয়ে আছে, তা তার চেহারা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তাই নির্জন একাই গাড়ি থেকে নেমে যায়। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোকে কিছু বলতে থাকে নির্জন। তাদের মধ্যে কথাবার্তা কিছুই শোনা না গেলেও নিশান গাড়ি থেকে কিছু একটা বুঝতে পেরেই গাড়ি থেকে নেমে তাদের কাছে গেল। নিশান দেখল নির্জন ওই ৩টা আওয়ারা টাইপের ছেলের কাছে মাফ চাইছে, ভুল করে তাদের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে যাওয়ার জন্য। কিন্তু ছেলেগুলো ভুল ক্ষমা করার বদলে আরও চেঁচিয়ে উঠে নির্জনের শার্টের কলার চেপে ধরে। নির্জন তারপরও তাদের মধ্যে উঁচু গড়নের শ্যামলা রঙের ছেলেটার হাত থেকে নিজের শার্টের কলার ছাড়িয়ে নেয়। তারপর আবার খুব শান্ত স্বরে মাফ চেয়ে নেয়। কিন্তু সেই ছেলেগুলো আরও আজেবাজে কথা বলে নির্জনের মাথা খারাপ করে ফেলে। নির্জন, যে কিনা শান্তশিষ্ট, কখনোই কোনো রকমের ঝামেলায় জড়াতে পছন্দ করে না, সে হঠাৎ করেই রেগে গিয়ে তাদের মধ্যে একজনকে ঠাস করে থাপ্পড় মেরে দেয়। তা দেখে বাকি ২ ছেলে নির্জনের দিকে তেড়ে আসে। তখনই নিশান গিয়ে ভাইয়ের সামনে দাঁড়িয়ে গর্জে উঠে বলল, হেই, তোমাদের কি সমস্যা? যেন কোনো ঘুমন্ত বাঘ জেগে উঠেছে। নির্জন আবারও নিশানকে ডিঙিয়ে তাদের মারতে ছুটে যায়। তা দেখে নিশান বেশ অবাক হয়। নির্জনকে এমন রূপে সে দেখবে কখনোই কল্পনা করেনি। হয়তো এই ছেলেগুলো এমন কিছু বলেছে যার দরুন এত রেগে গেছে সে। নিশান নির্জনকে বুকে হাত দিয়ে আটকে দেয়। তারপর সেখান থেকে একটা ছেলে খুব খারাপ একটা কথা বলে উঠে। কথাটা হলো, ২ ছেলে একসঙ্গে ৩ মেয়েকে সামলাতে পারবে না ভাই। আমাদের হাতে একজনকে উঠিয়ে দাও, আমরাও একটু মজা করে খাই। এবার নিশান বুঝতে পারল কেন এত রেগে গেছে নির্জন। তারপর ছেলেগুলো মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছে সেটা তাদেরকে দেখেই বোঝা যাচ্ছে। নিশান ছেলেগুলোর দিকে নেকদের মতো চোখে করে বলল, নিজের মুখের প্রতিটা শব্দেই কন্ট্রোল করে বলতে শেখ, নয়তো কপালে অনেক দুঃখ আছে তোদের গু। পাশ থেকে চিকন করে আরও একটি ছেলে বলল, কার সঙ্গে কথা বলছিস জানিস? শিক্ষামন্ত্রী জামাল হোসেনের ভাগনাদের সঙ্গে গু। নিশান তখনই দাঁত বের করে বলল, যাক, তাহলে কোনো প্রধানমন্ত্রীর ছেলের সঙ্গে তো কথা বলছি না গি। কথা শেষ না করতেই পাশ থেকে নির্জন বলল, জানোয়ারগুলোকে মেরে কুকুর দিয়ে খাওয়াতে ইচ্ছা করছে। অনেক বাজে কথা বলছে, যেসব কথা কোনো ভালো মানুষ কখনোই বলতে পারবে না। আমরা নাকি ৩ মেয়ের সঙ্গে গি। কথাগুলো বলেই থেমে চোখ খিচিয়ে নীল নির্জন। কথার ভাষা বুঝতে পেরেই নিশান আর এক বিন্দুও না থেমে চোখ বন্ধ করে মারতে শুরু করে দেয় ওদের। ৩ জন থাকায় অনেক ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এই সব দেখে মেহের, তিন্নি সবাই গাড়ি থেকে নেমে এসে নিশান ও নির্জনকে আটকাতে শুরু করে দেয়া। নিশানের কপালে একটু কেটে যায়। আর সামনের ছেলেগুলোর চোখে মুখের ১২টা বাজিয়ে দেয় নিশান ও নির্জন মিলে। মেহের নিশানকে শক্তপোক্ত করে জড়িয়ে ধরে আটকানোর চেষ্টা করছে। এত পরিমাণ শক্তি চলে এসেছে যে মেহের হাঁপিয়ে তার দিকে তাকিয়ে থাকে। নিশানও কিছু একটা অনুভব হতেই কে তাকে আটকেছে দেখতে নিজের শরীরের সকল শক্তি আস্তে আস্তে গায়েব হতে শুরু হয়ে যায়। তাদের মধ্যে একে অপরের চোকাচোকি হতেই ছেড়ে দেয়। সামনের ছেলেগুলো হুমকি দিয়ে বলে যায়, এই মেয়ে ৩টাকে নিয়ে এত ভয়, একদিন জন্য তুলে নিয়ে গিয়ে রাত কাটাব। আর যদি তা না হয় তোদের একজন বুঝতে পারবে এই খুরুম খায়রুন কি জিনিস। মেরে ভাসিয়ে দেব বলে রাখলাম আমি। এই কথা শুনে নিশান আবার ছুটে যেতে যাবে, তখনই নির্জন তার ভাইকে আটকে দেয়। এরপর পিছন ফিরতে ফিরতে তারা আবার পুরনো রাস্তায় দাঁড় করে রাখা গাড়িতে গিয়ে বসে পড়ে। গাড়িতে বসতেই নির্জনের দিকে তাকিয়ে রইল নিশান। নির্জন নিশানের থেকে নিজের চোখ বাঁচিয়ে সামনে মনোযোগ দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করল। তারপর নিশান গাড়ির ভিতরের রিয়ার ভিউ মিরর আয়নায় তাকাতেই দেখল মেহের তাকিয়ে আছে। নিশান একটু পর নির্জনকে ইশারা করে টিস্যু পেপার দিতে বলল। এর কারণ তার কপাল দিয়ে রক্ত পড়ছে গু। তিন্নি তো এমন মারপিট দেখে থু মেরে গেছে। ভয়ে কারো সঙ্গে কিছুই বলছে না, চুপ করে বসে আছে। সে তো মনে মনে বলছে, বিয়ের শপিং করা আমার মিটে গেছে। এমন ভাই থাকলে কারো বিয়া হওয়াটাও কঠিন গ। সবাইকে চুপ থাকতে দেখে রামশা তখন বলল, কেন ওদের সঙ্গে লাগতে গেলেন?
না যাওয়াই ভালো ছিল। আমার তো মনে হচ্ছে এটা বড় সমস্যায় দাঁড়াবে। কেমন যেন লাফাঙ্গা টাইপ দেখতে। এদের আবার জাত আছে। মেয়েদের যে সম্মান দিয়ে কথা বলে না, তারা পুরুষ মানুষের কাতারে পড়ে না গি। রামসার কথা শুনে নিশান পিছন ফিরে তাকিয়ে বলল, ছাড় দেওয়া ভালো, কিন্তু ছেড়ে দেওয়া না। নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে তো গিয়েছিলাম আমরা। উল্টো ওদের আরও তেল বেড়ে গেল। তাই একটু ছেঁচে দিলাম ঘে। কথা বলেই নির্জনের দিকে তাকাতেই দুই ভাই মিলে একসঙ্গে মৃদু হেসে দিল। রামসা নির্জনের উদ্দেশ্য করে তখনই বলে উঠল, নির্জন, আজকে হঠাৎ করে এমন রেগে গেলে কেন? তুমি কখনোই এমন মাথা গরম করো না। সব সময় ঠান্ডা মেজাজে চলাফেরা করো। সত্যি বলতে আমি অনেকটাই অবাক হয়েছি। নির্জন তখন বলল, দেখো রামসা, কেউ যদি আমাকে রাগ দেখিয়ে মেরেও ফেলে, আমাকে ঘৃণা করে, অপমান করে, দুর্ব্যবহার করে, আমি তা মাথা পেতে মেনে নেব। এতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু কেউ যদি আমার মা, বোন, বুকে নিয়ে বাজে মন্তব্য করে, তাকে খুন করতে দুইবারও ভাবব না। নিজের ঘরের মেয়ে মানে আমাদের পুরুষদের সম্মান। এটা একান্তই আমাদের গু। এই কথাগুলো শুনে মেহেরের খুব ভালো লাগল। কত তফাৎ দুই ভাইজের মধ্যে। নির্জন ভাই কত নরম স্বভাবের মানুষ। নিজের সবকিছু অন্যের উপর চাপিয়ে না দিয়ে বরং প্রিয় মানুষদের মন বোঝার চেষ্টা করে। আর তার বিপরীত দিকে নিশান। সে যেন এক প্রকার জোর করেই সবকিছু আদায় করে নিতে চায়। এতে সামনের মানুষটির মনের মধ্যে দিয়ে যাই হোক না কেন, সেটা দেখার কোনো প্রয়োজন নেই তার। নিশানকে সে কি করে বুঝাবে? এই মানুষটি তো তাকেই ভালো করে বুঝতে চায় না। যে ছেলে মেয়েদের মনের ভাষা বুঝে না, তার সঙ্গে কি করে সংসার করা যায়? প্রতি রাত যেন তার যন্ত্রণাদায়ক হয়ে পড়েছে। তার তো এখনও মনে পড়ছে সেই ভয়ঙ্কর রাতের কথা। সেই রাতের কথা মনে হলেই রাগে, ঘেন্নায় ভিতরটা বিশ্রী একটা অবস্থা হয়। তখন আর নিশানের চোখে মুখের দিকে তাকাতেও ইচ্ছা করে না। রাতটা শুক্রবার, ভার্সিটি ছুটির দিন। নিশান বলেছিল, বাকি সব বুদের মতো তার সকল কাজকর্ম করে দিলে সে কখনোই তাকে স্বামী স্ত্রীর ওই সব বিষয়ে জোরাজুরি করবে না। তাই মনে করে মেহেরও প্রতিদিন নিজ হাতে নিশানের জন্য রান্না করা থেকে শুরু করে শার্ট প্যান্ট সব কিছু ইস্ত্রি করে রেখে দিত। ওয়াশরুমে গেলে তার সকল জামাকাপড় নিজের হাতে এগিয়ে দিত। বাড়ির কাজের মেয়ে ফাতমা তো সেই আগের থেকেই নিশানের সামনে আসত না। নিশান ফাতমাকে দুই চোখে সহ্য করতে পারত না। মেহেরকে বিয়ে করার আগে নিশান নিজের সকল কাজ নিজেই করত। কখনো মা নাজরিন বেগমের সাহায্য সে নিত না। সে যাই হোক, সেই শুক্রবার রাতে নিশানের পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল। মেহের তা দেখে খুব মায়া হয়। সে অনেক সময় ধরে জলপট্টি করে দেয় মাথার কাছে বসে থেকে। তারপর একটু জ্বর কমতেই ঘুম চোখে ওয়াশরুমে চলে যায় নিশান। তা দেখে মেহের নিশানের একটা গেঞ্জি ও শর্ট প্যান্ট দরজার সামনে দাঁড়িয়ে থেকে এগিয়ে দেয়া। ঠিক তখনই নিশান আচমকায় মেহেরের হাত ধরে টেনে নিয়ে তার কাছে। উপরের ঝরনা কল থেকে পানি পড়তেই তাদের দুজনের শরীর ভিজে যায়। ঠিক তখন নিশান জোরপূর্বক মেহেরের শরীর পুরো শক্তি দিয়ে দেয়ালে চেপে ধরে। মেহেরও তার হাতের সব আঙুলের নখ বসিয়ে দেয় তার গলায়। ওই সব দৃশ্য আর পুরোপুরি ভাবতে পারল না মেহের। তবে সেই রাতে খাটের পাশে জড়োষ্ট হয়ে বসে থেকে অনেক কেঁদেছিল সে। কিন্তু নিশান সেই সময়ে নিজের স্বাভাবিকভাবে ফিরে আসার পর মেহেরের কাছে মাফ চাওয়ার বদলে বলেছিল, একটা মেয়ে একটা ছেলের কাছে সব সময় থাকলে এমন ভুল হয়ে যেতেই পারে। এতে কান্না করার কিছু নেই। স্বামীই তো হয় আমি তোমার গু। কথাগুলো শুনে প্রচণ্ড রাগে ক্ষোভে ফেটে পড়ছিল মেহের। ভেজা শরীরে উঠে দাঁড়িয়ে পাশেই ফলের ঝুড়ি থেকে ফল কাটার ছুরি নিয়ে ছুটে গিয়েছিল নিশানকে মারতে। তবে নিশানের শক্তির কাছে তো মেহের ছিল চুনোপুটির মতো। উল্টো মেহেরের হাত শক্ত করে ধরতেই হাতের ব্যথায় হাত থেকে ছুরি নিচে পড়ে যায়। মেহের সেই সময় জোরে জোরে কান্না তো করছিল না, তবে তার চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ছিল অনবরত। চোখই বলে দিয়েছিল ভেতরে ভেতরে মেয়েটা কতটা পুড়ছে সেই বিষাদমা রাতে। নিশানের কাছে তখন মেহের নিজেকে পুতুল মনে হল। যখন যা বলছে তাই করছে। তারপরও ধোঁকা ছাড়া কিছুই পেল না সে। এই সব কিছু কি করে মেনে নেবে একটা মানুষ? নিজের স্বার্থের জন্য আর কি কি করবে, কত মিথ্যা কথা বলবে? সেই দিন নিশান মেহেরের হাত ধরে ঠেলে দূরে সরিয়ে দিয়েছিল। একটুখানি জন্য পড়ে যাওয়া থেকে বেঁচে যায় সে। এত কিছুর পরেও নিশানের পাশেই তাকে ঘুমাতে যেতে হয়েছিল। এটাও একটা শর্তের মধ্যে রাখা ছিল। কোনো রকম সম্পর্ক না থাকলেও তার সঙ্গে একই বিছানায় ভাগাভাগি করেই ঘুমাতে হবে তাকে।
যদি তার উল্টো হয় তাহলেই মেহের যেসব কিছু তাকে বারণ করবে সেটা সে আরও বেশি করেই করবে মেহেরকে রাগানোর জন্য। সেই পুরো রাতটা তার চোখের পানি ফেলতে ফেলতেই কেটে যায়। এই মানুষটির এমন কোনো ভালো গুণ সে পায়নি যার জন্য তার প্রতি একটু হলেও ভালোবাসা জন্মাবে তার। তারপর আবার কি? নিশান এমন কাজ বারবার করত। এই সব কিছুর কারণে একটা সময় মেহেরের খুব বিরক্তি ও বিতৃষ্ণা চলে আসায় সে বাবা মায়ের বাড়িতে চলে গিয়েছিল। আবারও মা আফসা সুলতানের নিজের কথায় তাকে নিজ থেকেই নিশানের কাছে ফিরে আসতে বাধ্য করে বারবার। শুধু 2 বার নয়, এর আগেও আরও অনেকবার এমন নিশানের উপর রাগ করে নিজের মা-বাবার বাড়িতে তাকে চলে যেতে হয়েছিল। কিন্তু অবাক করার বিষয় হল নিশান কখনোই তাকে বাধা দেয়নি যেতে। বা কখনোই একবারের জন্য নিজ থেকে মেহেরকে নিতেও যায়নি সে। বিয়ের এই 1 বছরের মধ্যে একবারের জন্যও নিশান শ্বশুরবাড়িতে ঘুরতেও যায়নি পর্যন্ত। মেহের যখন নিশানের উপর রাগারাগি করে বাড়ি ছেড়ে বেরিয়ে যেত, তখন নিশানের মা নাজরিন বেগম বারবার ছেলেকে বলতেন, মেয়েদের ভালোবাসা পেতে হলে ইগো নয়, নিজের নরমসুলভ আচরণ দিয়ে বুঝতে শেখো। যা, গিয়ে মেহেরকে ফিরিয়ে নিয়ে এসো। ঠিক তখনই নিশান নাজরিন বেগমের মুখের উপর বলেছিল, যার ফিরে আসার সে এমনিই চলে আসবে। যত বেশি আদিক্ষেতা দেখাবে তত বেশি এদের দেমাগ বাড়বে। মন না চাইলেও মেহেরকে বারবার ফিরে আসতে হতো নিশানের কাছে। সে তো আর নিশান ও রামসার মতো নিজের কথাই শুধু ভাবতে পারতন স্বার্থপর এর মতো। নিজের নামের উপর তো আর ডিভোর্সের তকমাটা সে নিতে চায়নি। ওইদিকে আবার বাবা মায়ের সম্মান, সবকিছুর কথা ভেবেই যেন আজ সে এই পর্যন্ত। তবে যদি মেহের বাপের বাড়িতে বেশি দিন সময় লাগিয়ে দিত, তখনই ফোন করে এমন সব কথা বলত যে মেহের না চাইলেও ফিরে আসতে বাধ্য হতো। এখন মেহেরের নিশানের সবকিছুই সহ্য না হয়ে গেলেও মনের মধ্যে শান্তি সে কখনোই আনতে পারত না। এই করেই দিনরাত কেটে যায় তার। বিয়ের পর কোনো দিন অথবা রাত তার জন্য বিশেষ ছিল না। ওইদিকে নির্জন ভাইকে দেখেছে মেহের। রামসা একটু রাগ করলেই মানানোর জন্য সারাদিন লেগে থাকত বড় বোন রামসার পিছনে। একটুখানির জন্যও কষ্ট সে পেতে দিত না। যখন নির্জন ভাই জানতে পারবে বড় আপু প্রেগন্যান্ট, তখন মনে হয় আর মাটিতে পা ফেলে হাঁটতেই দেবেন তাকে। বিয়ের পর শুধু নয়, বিয়ের আগেও দেখেছিল মেহের। একদিন রামসা কিছু একটা নিয়ে অনেক রেগে গিয়েছিল। ফোন কল, মেসেজ সবকিছু বন্ধ করে ঘুমিয়ে পড়েছিল। সেই রাতে ঝড় বৃষ্টির মাঝে মাঝে আকাশ থেকে গর্জনের ডাক ভেসে আসছিল। মেহের পড়াশোনা করতে করতে রাত প্রায় 12টা বেজে গিয়েছিল। কিছু একটা করতেই জানালার দিকে চোখ গিয়েছিল তার। নির্জন ভাই রামসা আপুকে একটুখানি দেখার জন্য জানালার দিকে মায়াময় মুখ নিয়ে তাকিয়েছিল। পরনের সাদা টি-শার্ট ভিজে শরীরের সঙ্গে একেবারে লেগে গিয়েছিল। তবুও মানুষটি এক বিন্দুর জন্য সেই জায়গা থেকে সরে যায়নি। সেই রাতে মেহের গিয়ে রামসাকে ঘুম থেকে ডেকে নিয়ে এসে জানালার সামনে দাঁড় করিয়ে দিয়েছিল। তার সঙ্গে মেহের এটাও বলে দিয়েছিল রামসাকে, আপু, তুই ছেলেটাকে এখনই চলে যেতে বল। আব্বু দেখলে কেলেঙ্কারি অবস্থা হবে। জলদি চলে যেতে বল বলছি। সেই দিন দুজনের মুখে এক অন্য রকমের হাসি দেখতে পেয়েছিল মেহের। এটা হয়তো সত্যিকারের ভালোবাসার হাসি। রামসা সেই রাতে ইশারা করে মুচকি হেসে নির্জনকে চলে যেতে বলেছিল। নির্জন সেই মুহূর্তেই চলে গিয়েছিল। এর আগেও মেহেরকে নিয়ে অনেকবার কফিশপে, শপিং মলে শপিং করতে নিয়ে গিয়েছিল রামসা। সেখানে অনেকবার তারা একে অপরের সঙ্গে দেখাও করেছিল। তবে একটা বিষয় খুব ভালো করেই নজর কেড়েছিল মেহেরের। তারা দুজন কখনোই বাকি প্রেমিক প্রেমিকাদের মতো হাত ধরে বা কাছাকাছি হাঁটত না। তাদের মধ্যে থাকত এক হাত সমান ফাঁকাফাঁকি, তবুও যেন কারো প্রতি কারো কখনো অভিযোগ থাকত না। এই সব কিছুর মধ্য দিয়েই একদিন হঠাৎ করে রামসা নিজ থেকে বাবা মায়ের কাছে সবকিছু বলে বিয়ের দিনতারিখও 2 পক্ষের মধ্যে ঠিক হয়ে যায়। এত কিছু মেহেরের কল্পনার মধ্যে দিয়ে যাওয়ায় সামনের সিটে বসে থাকা 2 ভাই ও নিজের বোনের কথা আর কানে এলো না তার। বাম পাশে তিন্নির হাতের ঝাঁকুনিতে কল্পনা থেকে বেরিয়ে আসল। তিন্নি তখন বলল, ভাবি, কি ভাবছ? আমরা চলে এসেছি। এসো, শপিং মলের ভেতরে যাই। কখন যে এসব কিছু ভাবতে ভাবতে শপিং মলের সামনে চলে এসেছে গাড়ি, খেয়ালই করা হয়নি। মানুষ চিন্তার মধ্যে ডুবে থাকলে পথ, রাস্তা, সময় সব নিজের কাছে খুব কম মনে হতে শুরু করে। মেহেরের সঙ্গেও এমনই হল আজ। সবাই গাড়ি থেকে নেমে শপিং মলের ভেতরে প্রবেশ করল। নিশান নির্জনের হাত ধরে টেনে অন্যদিকে নিয়ে যেতেই নির্জন বলল, আরে ভাই, কোথায় নিয়ে যাও আমায়? নিশান চোখ চড়াও করে বলল, পুরুষ মানুষ হয়ে মেয়েদের সঙ্গে কি করবি?
চল আমার সঙ্গে এক কাপ কফি খেয়ে আয়। সেই সময় পর্যন্ত ওরা শাড়ি পছন্দ করে নিক। এইসব কথা শুনে নির্জন একটু অবাক হওয়ার ভান করে বলল, তোমার মতো মানুষ মেহের ভাবিকে একা কি করে ছেড়ে দিয়ে আসতে চাইছে? আচ্ছা, তুমি আবার অসুস্থ নও তো? সবকিছু কি ঠিক আছে? এইসব শুনে নিশান বলল, এত কথা কে বলতে বলছে তোকে? আজকে আমি আমার বোকা ভাইয়ের প্রতি অনেক খুশি। এতগুলো ছেলের সঙ্গে সাহস করে কথা বলছিস একা একা, তাও আবার আমাকে লাগেনি। এটা ভেবেই অনেক ভালো লাগছে। তাই ভাবছি আজকে আমার টাকায় তোকে কিছু খাওয়ানো যাক। কি বলিস? নির্জন নিশানকে বলল, সত্যি তোমার টাকায় খাওয়াবে নাকি? অন্য দিনের মতো আবার রেস্টুরেন্টে ও কফিশপে ফেলে চলে আসবে? আজকে দয়া করে এমন কিছু করো না। টাকা বেশি আনতে পারিনি আমি। নিশান নির্জনের কাঁধে হাত রেখে বলল, তোর কি মনে হয় আমি মিথ্যা বলছি? আর আমি যখন যেতে বলছি তখন তুই যাবি। এত কথা কেন হবে? নির্জন আর কিছুই বলল না। বেশি কথা বললে ক্ষতি আছে সে বুঝতে পারল। তাই চুপ করেই তার সঙ্গে হাঁটতে শুরু করল। পেছন দিকে থেকে রামসা বলল, আরে নির্জন আর বড় ভাই কোথায় যাচ্ছেন? তার পাশ থেকে তিন্নি তখন বলল, যেখানেই যাক ভাবি চলে আসবে। এতে আমাদের ভালো হলো। মনের মতো কিছু কেনাকাটা করা যাবে। ওরা থাকলে হাজার খানেক কথা বলবে, মাথা খাবে। নিজের পছন্দের কিছু তো নিতে পারব না। ওদের কথা শুনে সব শেষ হবে। আচ্ছা চলো। হাতের ডান সাইডে শাড়ির দোকানে আগে ঘুরে আসা যাক। কথাগুলো বলেই রামসার হাত ধরে টেনে নিয়ে গেল তিন্নি। আর মেহের গেল তাদের পিছু পিছু, সবকিছু চোখ বুলাতে বুলাতে দেখতে দেখতে। ছোটবেলা থেকেই নির্জন মারপিট ঝগড়া বিবাদ থেকে পালিয়ে বেড়াত। কখনোই এসবের মধ্যে নিজেকে জড়াত না সে। ভয়ে থাকত ঝগড়া ঝামেলা। সে কখনোই এসব পছন্দ করত না। আবার ভয় করত এর বিপরীতে যদি খারাপ কিছু হয়। আর উল্টো দিকে নিশান ছিল পুরো তার বিপরীতে। নির্জন আর নিশানের ছোট থেকে একে অপরের সঙ্গে মিলত না। তাই নিশানকে ৯-১০ বছর বয়সে একা বাইরে পড়াশোনার জন্য পাঠিয়ে দেওয়া হয়। সেখানে গিয়ে সে যেন আরও পরিবর্তন হয়ে যায়। নিশানের দাদু বেঁচে থাকতে সবসময় চেষ্টা করেছেন দুই নাতিকে কোরআনের দোয়াকালাম, সূরা, নামাজ শেখাতে। আল্লাহ পথে সব সময় থাকতে। আল্লাহ কথা মনে করাতেন। কিন্তু পরবর্তীতে নিশান যখন কলেজ জীবন শেষ করে বাড়ি ফিরে আসে সে যেন আর দাদুর বাধ্য নাতি থাকে না। প্রতি শুক্রবার দাদু নামাজের সময় ডাকলে চটজলদি মসজিদে যেত নিশান। খুব খুশিতে পাঞ্জাবি শরীরের জড়িয়ে যেত সে। এখন আর নিশান যায় না। উল্টো লুকিয়ে লুকিয়ে ঘরের মধ্যে মদ থেকে শুরু করে অনেক নেশাই করত। রাতভর বন্ধুবান্ধবদের সঙ্গে তার আড্ডা চলত। অল্প বয়সে অনেক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল সে। এখন বর্তমানে কোনো মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক না থাকলেও পুরো চাপ যেন পড়ছে মেহেরের উপর। আবার ছোট থাকতে যখন চোখের সামনে ছোট ভাই নির্জনের সঙ্গে কেউ বাজে আচরণ করত, তখন তাকে বেধড়ক মারধর করে চলে আসত নিশান। নিশানের জন্য নির্জনকে অনেক রকমের কথা শুনতে হতো মা বাবার কাছ থেকে। সেই থেকেই নির্জন সব সময় ঝামেলা থেকে দূরে থাকত। সে জানত কেউ যদি নির্জনের সামান্য কোনো ক্ষতি করে তাহলে তার বড় ভাই নিশান তাকে ছাড়বে না। এর ভয়েই নির্জন সহজে কারও সঙ্গে তর্কে জড়িয়ে পড়ত না। তবে আজকের এই ঘটনা তাকে দমিয়ে রাখতে পারল না। নিজের রাগ কন্ট্রোল না করতে পেরেই ছেলেগুলোকে মারতে চলে যায় নির্জন। কফি শপে বসে অনেক সময় ধরেই সে খেয়াল করছে নিশান কেমন যেন নজরে তার দিকে তাকিয়ে কফি খাচ্ছে। এভাবে নিশানকে তাকিয়ে থাকতে দেখে নির্জন বেশ অস্বস্তিতে পড়ে যায়। কোনো রকমে মুখে মিথ্যা হাসি টেনে কফি খেয়ে দাঁড়িয়ে পড়ল নির্জন। চারদিকে একবার তাকিয়ে দেখল। কফি শপের সব মানুষ যে যার কথা ও কাজে ব্যস্ত। কেউ কারো দিকে ফিরেও তাকাচ্ছে না একবার। নির্জন নিশানের উদ্দেশ্যে বলল, ভাইজা চলো। খাওয়া হয়ে গেছে। আমার মনে হয় তিন্নি আমাদের জন্য অপেক্ষা করছে গিয়ে। নিশানকে দেখে মনে হচ্ছিল যেন আগের কিছু স্মৃতির পুনরাগমনে ব্যস্ত ছিল সে। নির্জনের কথায় নিশান তার থেকে চোখ সরিয়ে বলল, আচ্ছা চলো তাহলে গু। বলেই কফির বিল পে করে দিয়ে দুই ভাই সাইডের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করল। পাশেই শাড়ির দোকানে বসে থেকে একের পর এক শাড়ি দেখছে রামসা। ওদিকে তিন্নি সাইডে আয়নার সামনে দাঁড়িয়ে শরীরে শাড়ি জড়িয়ে দেখছে তার উপর কোনো শাড়িটা বেশি সুন্দর লাগে। মেহের রামসার পাশে চুপ করে শুধু খুহুম খু আর ই না খিতে নিজের জবাব প্রকাশ করছে।
একসময় দূর থেকে নিশান ও নির্জন দেখে তাদের কাছে এসে দাঁড়াল। নির্জন রামসার পায়ের নিচে হাঁটু গেড়ে বসে ধীর কণ্ঠে বলল, কি হয়েছে জানপাখি? শাড়ি ভালো লাগছে না? রামসাও তখন মুখ ভার করে ঠোঁট উল্টে বলল, দেখো না নির্জন, ৩-৪ ঘণ্টা ধরেও একটা শাড়িও আমার পছন্দ হলো না গি। নির্জন তখনই মনে মনে বলল, তোমাদের মেয়েদের এই জন্মে আর পোশাক পছন্দ হবেই না। এদিকে আমরা ছেলেরা এক যুগ ধরে শার্ট, প্যান্ট, গেঞ্জি পরেই কাটিয়ে দিচ্ছি। এত পছন্দ মানে রাখে না আমাদের গু। রামসা নির্জনের হাত ধরে বলল, কি ভাবছ তুমি? নির্জন, কোথায় কিছু না তো। নিশান অনেক সময় ধরেই দেখছে রামসা তিন্নি শাড়ি পছন্দ করলেও মেহের চুপ করে বসে আছে। তা দেখে নিশান সামনে বসে থাকা দোকানি ছেলেকে বলল, মেরুন রঙের শাড়িটা দেখান তো গু। তিন্নি ও নির্জন অবাক হয়ে ভাইয়ের দিকে তাকিয়ে রইল। এই প্রথম মেয়েদের ব্যাপারে নাক গলিয়ে ফেল নিশান ভাই, তাও আবার মেহের ভাবির জন্য। শাড়িটা নিশানের সামনে বাড়িয়ে দিতেই নিশান মেহেরের শরীরের উপর রেখে দেখল। মেহেরও অবাক হয়ে তাকিয়ে আছে নিশানের দিকে। হঠাৎ করে আবার এই মানুষটার কি হল? তিন্নি, রামসা ও নির্জনের মুখে মুচকি হাসি ফুটল, কিন্তু কেউ সাহস করে কিছুই বলল না। শাড়িটা প্যাক করে দিতে বলেই নিশান বাইরে চলে গেল। আরও কিছু সময় নিয়ে বাকি সব শপিং শেষ করে তারা সবাই মিলে আবার গাড়িতে ফিরে এল। নিজেদের জায়গায় বসে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল তারা। পুরো রাস্তায় আর একবারের জন্যও মেহের নিশানের দিকে তাকিয়ে দেখেনি। প্রায় অনেকটাই রাস্তা শেষ করে তারা বাড়ি ফিরে এল। বাড়ি ফিরেই সকল শপিংয়ের ব্যাগগুলো খুলে বাড়ির বাকিদের দেখাতে থাকল তিন্নি। রামসার শরীর খুব খারাপ লাগছিল দেখে নিজের ঘরে চলে গেল। নির্জন তো সবাইকে বাড়িতে নামিয়ে দিয়ে জরুরি ফোন আসায় আবার কাজে চলে যেতে হল। মেহের সোজা রান্নাঘরে গিয়ে সকলের জন্য চা বানিয়ে দিল। শ্বশুর, শাশুড়ি, ননদ ও দাদি শাশুড়ি একসঙ্গে বসে চা খেতে খেতে শপিং করা সবকিছু চেক করতে শুরু করে দিলেন। এই সব কিছুর মধ্যে মেহেরের কেন জানি মনে হল উপরের ঘর থেকে কেউ যেন তাকে দেখছে। উপরে তাকাতেই দেখল নিশান তাকে ইশারা করে তাকে ঘরে আসতে বলছে। মেহের বুঝতে পারল না কেন ডাকছে। না গেলেই তো যা খুশি করে ফেলতে পারে। লাজলিহাজ আর কিছুই নেই এই মানুষটার মধ্যে। নাজরিন বেগমের দিকে তাকিয়ে বলল, মা, আমি এখন আসি। আসলে অনেক সময় ধরে বাইরে থাকায় আমার ভালো লাগছে না। একটু ঘরে গিয়ে আরাম করে আসি আমি। নাজরিন বেগম হাসি মুখে বললেন, এতে বলার কি আছে? যাও। মেহের সত্যিই যেন ক্লান্ত লাগছে। তাই সে ঘরের দিকে পা বাড়াল। সবার দিকে একবার তাকিয়ে দেখে ঘরের মধ্যে ঢুকতেই দেখল নিশান খাটের পাশে তার পছন্দের সেই শাড়িটা রেখে দিয়েছে। শাড়িটাকে নিজের হাতে স্পর্শ করতেই মেহেরের মনে হল তার কানের কাছে কেউ যেন চলে এসেছে। ঘুরে তাকাতেই দেখল নিশান। নিশান তখনই আস্তে করে বলল, শাড়িটা নিজেই পরবে নাকি আমি পরিয়ে দেব? তুমি জানো আমি শাড়ি পরালে তোমার সঙ্গে কি কি হতে পারে? মেহের শক্ত মুখে নিশানের দিকে তাকিয়ে শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছু সময় ধরে চেয়ারে বসে থাকল নিশান। তারপর মেহের শাড়ি পরে বেরিয়ে এল তার সামনে। নিশান চেয়ার ছেড়ে উঠে গেল মেহেরের কাছে। তারপর তার 2 গালে 2 হাত দিয়ে আলতো করে ধরে বলল, মেরিজান, তোমাকে কখন ভালো লাগে জানো? যখন তোমার রাগে চোখমুখ লাল হয়ে যায়। তুমি যখন ভালো বউয়ের মতো আমার কথা শোনো তখন আমার আরও ভালো লাগে। সবকিছু কেন আমাকে জোর করে আদায় করতে হবে বলো? তুমি কি আমাকে একটু তোমার মনে জায়গা দিতে পারো না? আমি বাকি ছেলেদের মতো ভুলিয়ে ভালিয়ে তো আর সবকিছু আদায় করতে পারি না। যখন যা মাথায় আসে তাই করে ফেলি। এর জন্য কিন্তু তোমাকে আবার অনেক কষ্ট পেতে হয়। তুমি এমন কাজ করো না যেখানে আমি রেগে যেতে হতে পারে গি। মেহের নিজের গাল থেকে নিশানের হাত দূরে সরিয়ে দিয়ে বিছানায় চুপচাপ শুয়ে পড়ল। নিশান মেহের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর সে মেহেরের পাশে গিয়ে শুয়ে পড়ল। মেহেরকে নিশান আর কিছু না বলে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। অনেক সময় পার হতে মেহের যখন দেখল নিশান ঘুমিয়ে গেছে তখন নিশানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল। তারপর ঘরের উপরের দেওয়ালের দিকে তাকিয়ে রইল এক মনে। আজ আর কিছু ভাবার জন্য তার নেই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখল রামসা একা একা রান্নাঘরে নাস্তা বানাচ্ছে। নাজরিন বেগম নেই। কিছু কাছের মানুষকে নিজে থেকে দাওয়াত করতে গেছেন তিনি। মেয়ের বিয়ে বলে কথা।
রামসার মুখের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে বেশ ক্লান্তি আর বিরক্তি নিয়েই কাজগুলো করছে সে একা একা। পাশে অবশ্য ফাতমা সাহায্য করছে। তিন্নি আজ সকালে সবাইকে চাকফি বানিয়ে খাইয়েছে। মেহেরের মনে হল আজ হয়তো সে অনেক বেলা করে ঘুম থেকে উঠেছে। তাই ধীরে ধীরে রামসার পাশে গিয়ে দাঁড়িয়ে কানের কাছে বলল, আজ কি নির্জন ভাইকে বলতে পেরেছিস যে তুই প্রেগন্যান্ট? রামসা মুখ কালো করে বলল, শুনলাম দুপুরের দিকে নির্জন আসবে। তখন না হয় বলে দেব। কাল রাতে শরীর খারাপ লাগায় ঘুমিয়ে পড়েছিলাম আমি। নির্জন যে কখন কাজ শেষ করে বাড়িতে এসেছিল আর আমার পাশে ঘুমিয়েছে বলতেই পারব না গি। সকালে আবার তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। দেখ না সকালের নাস্তাও করল না একটুকু। মেহের হতাশ মুখ করে বলল, যখন নির্জন ভাইয়ের সঙ্গে প্রেম করছিলি তখন তো ভালোবাসি কথাটা নির্লজ্জের মতো করে বলে দিয়েছিলি। এখন এই সামান্য কথাটুকু বলতে এত কাঁপাকাঁপি। আমিই বলে দেব যে তুই প্রেগন্যান্ট। এই কথা পাশে থেকে তিন্নি শুনেই পুরো বাড়ি জোরে জোরে বলতে শুরু করল, মুখে এক আকাশ পরিমাণ হাসি তার। আমি সত্যি শুনলাম ভাবি প্রেগন্যান্ট। আমি ফুপি হব। বাবা তুমি কিন্তু দাদু হবে বলে দিচ্ছি গু। গুলারা বেগম কথাটা ভালো করে শোনার পর দুই হাত তুলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে লাগলেন। তার সঙ্গে বাঁকা চোখে মেহেরের দিকেও তাকিয়ে থাকলেন তিনি। তিনি সব সময় চাইতেন মেহের যেন বাড়িতে প্রথম মা হয়, প্রথম সন্তান জন্ম দেয়। কিন্তু সেটা করল রামসা। নিশান ঘর থেকে বেরিয়ে আসতেই সব কথা শুনে ফেল। কিন্তু কোনো রিয়াক্ট না করে চুপচাপ ভার্সিটির উদ্দেশ্যে চলে গেল। মেহের বোনের হাত ধরে বলল, নাও তোমার নন্দী সব কিছু সবাইকে জানিয়ে দিল। এখন তো নির্জন ভাইকেও বলে দেবে। তিন্নি না বললেও তোমার ভাসুরজিই তো বলবেই গ। রামসা পেঁচা মুখ করে মেহেরের দিকে তাকিয়ে রইল তখন। মেহের মৃদু একটা হাসি দিল তার দিকে তাকিয়ে গি। গল্পটা কেমন লাগলো অবশ্যই বলে যাবেন।